ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট কেমিস্ট্রি উইথ আইআইটিএন। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রুপ 13-এর কিছু কেমিক্যাল প্রপার্টিস এবং কিছু কেমিক্যাল কম্পাউন্ডস অফ গ্রুপ 13, অথবা বলতে পারো পার্টিকুলারলি বোরনের। তো গ্রুপ 13-এর যখন আমরা কেমিক্যাল প্রপার্টিস পড়ছি, তার মধ্যে আমরা দেখব প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিয়াকশন উইথ ডাই অক্সিজেন, অথবা বলতে পারি রিয়াকশন উইথ O2। আবার অনেকে এটা বলতে পারি রিয়াকশন উইথ ভিআর, কারণ এয়ারের মধ্যে অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে এয়ারের সাথে রিয়াকশন করছে, তাহলে মোস্টলি হচ্ছে অক্সিজেনের সাথেই রিয়াকশন করছে, এটা ধরে নেওয়া হবে। তাহলে রিয়াকশন উইথ O2 যদি হয়, তাহলে মোস্টলি যে ওখানে যেরকম রিয়াকশনটা হয় সেটা হয় 4M + O2 ইন প্রেজেন্স অফ হাই টেম্পারেচার ইট উইল বি কনভার্টেড ইন্টু M2O3। আচ্ছা, যেটা M2O3 হবে সেটা হচ্ছে মোস্টলি সলিড, আর এখানে মেটালটা হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম সবই হতে পারে। তাহলে ইন প্রেজেন্স অফ O2 বা ইন প্রেজেন্স অফ এয়ার, মেটাল উইল রিয়াক্ট উইথ অক্সিজেন, অথবা বলতে পারো ডাই অক্সিজেন, টু কনভার্ট ইন্টু M2O3। আর M2O3 কে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, তাহলে করসপন্ডিং ট্রাই অক্সাইডস, তাই না? কারণ মেটালের সাথে দেখো তিনখানা অ্যাকচুয়ালি অক্সিজেন, তার মানে আছে দুটো মেটাল তিনটে অক্সিজেন, তাহলে এটা বলতে পারি আমরা অ্যাকচুয়ালি ট্রাই অক্সাইড। এখন যদি আমরা বলি যে সব থেকে বেশি পরিমাণে তাহলে কে রিয়্যাক্ট করবে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়ামের মধ্যে, তাহলে আমরা এটা জানি যে সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি ওপর থেকে নিচের দিকে তাহলে কী হবে, বাড়বে। তাহলে আমি যদি বলি এখন রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে কী হবে, তাহলে রিঅ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি ওপর থেকে নিচের দিকে কী হবে, বাড়বে। ক্রমশ যত আমি গ্রুপের ওপর থেকে নিচের দিকে আমরা যাব তাই বাড়বে। আর এই কারণেই অ্যাকচুয়ালি নর্মাল বোরন হচ্ছে নর্মাল বোরন কেলেশাকার অবস্থায় হচ্ছে নিষ্ক্রিয় হয়, বা ক্রিস্টাল বোরন হচ্ছে নিষ্ক্রিয়, ওয়্যারাজ অ্যালুমিনিয়াম কিন্তু ড্রাই ইয়ারের সাথে রিয়াকশন করছে না, ওয়্যারাজ অ্যালুমিনিয়াম নর্মাল যদি ইয়ারের মধ্যে ময়েশ্চার থাকে তবেই সে কিন্তু রিয়্যাক্ট করে। তাই বোরন নর্মাল, দেখো বোরন যদি আমরা যে নর্মাল রিয়াকশনটা বলছি যে অক্সিজেনের প্রেজেন্সে ইন প্রেজেন্স অফ হিট ইট উইল বি কনভার্টেড ইন্টু 2B2O3, ইট উইল বি কনভার্টেড ইন্টু 2B2O3 সলিড। কিন্তু এইখানে আমি যদি এখন বলি যে অ্যালুমিনিয়াম কিন্তু শুষ্ক বায়ুর সাথে রিয়াকশান করছে না, যদি বায়ুতে নর্মাল একটু আর্দ্রতা থাকে তবেই সে রিয়াকশান করে, এবং ইন প্রেজেন্স অফ হিট সে কিসে কনভার্ট হচ্ছে 2Al2O3 অ্যান্ড ইট উইল বি কনভার্টেড ইন্টু সলিড। এবং সবথেকে যেটা সুবিধাজনক সেটা হলো কি, যে এই বোরন অথবা মনে করো আমরা যেটা এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলছি, পার্টিকুলারলি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটা সুবিধা হলো কি, অ্যালুমিনিয়াম যখনই এই রকম জলীয় বাষ্পের সাথে রিয়াকশান করছে, তখন অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা পাতলা আবরণ অ্যালুমিনিয়ামের ওপরে পড়ে যায়, এবং অ্যালুমিনিয়াম এর ওপরে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের যে পাতলা আবরণটা পড়ছে, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামকে ফার্দার রিয়াকশান থেকে প্রোটেক্ট করছে, বা অ্যালুমিনিয়ামকে বলতে পারো যে জলবায়ুর প্রকোপ থেকেও রক্ষা করছে বা ওয়েদার থেকে রক্ষা করছে। তাই এই কারণে বোরন ট্রাইঅক্সাইড অথবা মনে করো এই যে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এগুলো যদি তৈরি হয় তাহলে অ্যাকচুয়ালি মেটালটার প্রোটেকশন বাড়ছে। মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, দেখো অ্যালুমিনিয়াম নর্মাল ওয়েদারের যে জলীয় বাষ্প আছে তার সাথে রিয়াকশান করে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা প্রলেপ অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের উপর পড়ছে, আর এই কারণে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের উপর অ্যালুমিনিয়াম অক্সাইডের এই পাতলা একটা প্রলেপ পড়ার কারণে অ্যালুমিনিয়াম ইজ ফার্দার প্রোটেক্টেড। আচ্ছা, এরপরে যদি আমরা যেটা পড়বো সেটা আমরা পড়ছি রিয়াকশন উইথ N2। রিয়াকশন উইথ N2, রিয়াকশন উইথ N2 মানে হচ্ছে রিয়াকশন উইথ ডাইনাইট্রোজেন বা ডাইনাইট্রোজেনের সাথে বিক্রিয়া। এখন ডাইনাইট্রোজেনের সাথে অ্যাকচুয়ালি কিন্তু বোরন টু থ্যালিয়াম সবাই, বা বোরন টু ইন্ডিয়াম আগেরটার ক্ষেত্রে আমরা যেরকম দেখছিলাম সেরকম কিন্তু সবাই রিয়াকশন করে না। কারণ কি, যত গ্রুপের ওপর থেকে আমরা নিচের দিকে আসছি বোরন টু থ্যালিয়াম, তত কি হচ্ছে সাইজটা আস্তে আস্তে আমার বাড়ছে, আর এই সাইজটা আস্তে আস্তে বাড়ার কারণে কি হবে, যে বোরন নাইট্রোজেন বন্ডটা যত বেশি স্ট্রং হবে, পরের দিকে কিন্তু অ্যাকচুয়ালি এই গ্যালিয়াম নাইট্রোজেন অথবা বলতে পারো ইন্ডিয়াম নাইট্রোজেন এই বন্ডগুলো কিন্তু অত বেশি স্ট্রং হবে না। আর এই কারণেই শুধুমাত্র যে নাইট্রাইট ফর্ম করে সেটা হচ্ছে বোরন অ্যান্ড অ্যালুমিনিয়াম, এরাই একমাত্র
নাইট্রাইট তৈরি করতে পারে, বাকি কিন্তু আর কেউ পারে না। তাই নাইট্রাইট কারা কারা তৈরি করছে? বোরন অ্যান্ড অ্যালুমিনিয়াম। তাহলে বোরন অ্যাকচুয়ালি N2-র সাথে যদি রিয়াকশান করে, তাহলে 2 বোরন N2-র সাথে যদি রিয়াকশান করে তাহলে হয়ে যাবে 2Bn। এটা আমরা বলছি বোরন নাইট্রাইড। বোরন নাইট্রাইটের আর একটা নামও আছে, বোরন নাইট্রাইটকে বলা হয় ইনঅর্গ্যানিক গ্রাফাইট। ইনঅর্গ্যানিক গ্রাফাইট। আচ্ছা, ইনঅর্গ্যানিক গ্রাফাইট মানে হচ্ছে অজৈব গ্রাফাইট। অজৈব গ্রাফাইট বলার কারণ কি? কারণ যদি আমরা বোরন নাইট্রাইডের অল ওভার স্ট্রাকচার দেখতাম তাহলে এটা অনেকটাই গ্রাফাইটের মতো দেখতে, শীটের মতো, অ্যাকচুয়ালি গ্রাফাইটের মতোই এক একটা স্তরের মতো এটা সাজানো, তাই এটাকে বলা হয় ইনঅর্গ্যানিক গ্রাফাইট। কারণ গ্রাফাইট তো নর্মাল অর্গ্যানিক স্ট্রাকচার, তাই ওর মতো দেখতে বোরন নাইট্রাইড কম্পাউন্ড, তাই এটাকে বলা হচ্ছে ইনঅর্গ্যানিক গ্রাফাইট। সিমিলারলি যদি আমরা অ্যালুমিনিয়ামকে নাইট্রোজেনের সাথে রিঅ্যাক্ট করাই, 2 অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করলে হবে 2Ln সলিড। তাহলে এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম নাইট্রাইড। যদিও অ্যালুমিনিয়াম নাইট্রাইডের এইরকম আমরা কোনো আলাদা বলছি না যে আলাদা কোনো নাম। আচ্ছা, বোরন নাইট্রাইডের ছোট্ট করে একটু স্ট্রাকচারটা দেখে নিই। বোরন নাইট্রাইডের যদি আমরা স্ট্রাকচার পড়ি তাহলে অ্যাকচুয়ালি বোরন নাইট্রাইডের স্ট্রাকচারটা মোস্টলি এই রকম হবে। অল্টারনেট ডবল বন্ড করে থাকবে। অল্টারনেট মনে করো এই রকম ডবল বন্ড থাকবে, একটা বোরনের সাথে একটা নাইট্রোজেন, এবং যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনঅর্গ্যানিক গ্রাফাইট। হ্যাঁ, এবার যদি আমাকে জিজ্ঞাসা করো যে এর করসপন্ডিং হাইব্রিডাইজেশন কী হবে, এর করসপন্ডিং যদি আমাদের এটা মাইনাস আর নাইট্রোজেনগুলো প্লাস, বোরন কিন্তু সবসময়ের জন্য মাইনাস চার্জ আর নাইট্রোজেন প্লাস চার্জ। হ্যাঁ, এবার যদি জিজ্ঞাসা করো যে এর করসপন্ডিং তাহলে স্যার হাইব্রিডাইজেশন কী হবে, তাহলে আমরা বলবো যদি হাইব্রিডাইজেশন এখানে ক্যালকুলেট করো তাহলে তোমরাও দেখতে পারবে যে এখানে বোরন এবং নাইট্রোজেন দুটোর ক্ষেত্রেই অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp2। যদি দুটোর ক্ষেত্রেই তোমরা ক্যালকুলেট করো তাহলে হবে sp2, কারণ নাইট্রোজেন অ্যান্ড বোরন দুটোই দেখবে অ্যাটলিস্ট একটা করে ডবল বন্ড করে আছে, এবং দুটোই অ্যাকচুয়ালি ডবল বন্ড একটা করে করছে। এই জন্যে নাইট্রোজেন অ্যান্ড বোরন অল আর প্ল্যানার ইন দিস স্ট্রাকচার অ্যান্ড দে উইল বি ইন sp2 হাইব্রিডাইজেশন। তাহলে এটা হয়ে গেল আমাদের বোরন নাইট্রাইড। আচ্ছা, এবারে আমরা একটু দেখবো যে বোরনের অক্সাইড অথবা হাইড্রক্সাইড অথবা বলতে পারো গ্রুপ 13 এলিমেন্টসের অক্সাইড বা হাইড্রক্সাইডের ক্ষেত্রে প্রথমত হচ্ছে হাইড্রক্সাইডগুলো তৈরি কী করে হচ্ছে। হাইড্রক্সাইড তো আর দুম করে তৈরি হবে না। তাহলে হাইড্রক্সাইডস কীভাবে তৈরি হয়? যদি আমরা হাইড্রক্সাইডসের কথা বলি তাহলে হাইড্রক্সাইডসগুলো তৈরি কিভাবে হচ্ছে, সিম্পলি দেখো, আমরা যে মেটাল অক্সাইডগুলো এটা বলছিলাম যে গ্রুপ 13-এর মেটাল অক্সাইডস, যেখানে মেটালটা কি, মেটালটা হচ্ছে অফ গ্রুপ 13 মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম। তো এই মেটাল অক্সাইডস যদি জলের সাথে রিয়াকশান করে, 3 মোলস অফ ওয়াটারের সাথে রিয়াকশান করলে আলটিমেটলি এ কনভার্ট হয়ে যাবে 2 মোলস অফ MOH3 বা 2 মোলস অফ মেটাল হাইড্রক্সাইড। এখন মেটাল হাইড্রক্সাইড তো হয়ে গেল, কিন্তু এবারে মেটাল হাইড্রক্সাইডের নেচার কি? এই যে MOH3 তৈরি হলো, আমরা কি জানি BOH3। MOH3 মানে কি, BOH3 থেকে এবারে আমরা যাব TLOH3। যদি আমরা ওপর থেকে গ্রুপের নিচের দিকে যাই তাহলে আমরা কি জানি যে আলটিমেটলি এরা কি হবে, এদের ক্ষারকীয়তা বৃদ্ধি পাবে। তার মানে কি, এইটা যেটা BOH3 এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি লাইট অ্যাসিড বা আমরা বলতে পারি একটা উইক অ্যাসিড, এবং ওপর থেকে নিচে কি হবে, অ্যাসিডিটি, ওপর থেকে নিচে অ্যাকচুয়ালি অ্যাসিডিটি কমে যায় গ্রুপের অ্যালং দ্য গ্রুপ টপ টু বটম, অথবা আমরা বলতে পারি অ্যালং দ্য গ্রুপ টপ টু বটম বেসিসিটি অ্যাকচুয়ালি বেড়ে যায়। তাই একদম নিচের দিকেরগুলো কি হয়ে যাবে, নিচের দিকেরগুলো হয়ে যাবে হাইলি বেসিক, এটা হয়ে যাবে হাইলি বেসিক। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা জানতে পেরে গেলাম যে ওপর দিকেরগুলো অ্যাকচুয়ালি উইক অ্যাসিড আর নিচের দিকেরগুলো হাইলি বেসিক, তাহলে এটাও আমরা এখন আমাদের পড়া উচিত তাহলে কোনগুলো কি ধরনের ক্যারেক্টার দেখাবে। মানে কি যে মনে করো BOH3 অথবা মানে এই BH3কে আমরা অনেক সময় আবার এটাও লিখতে পারি যে H3BO3, যেটাকে আমরা বলি যে বোরিক অ্যাসিড H3BO3, অথবা এর করসপন্ডিং যদি অক্সাইড বলি তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের B2O3। তাহলে এইগুলো কি হবে, এগুলো হচ্ছে আমাদের উইক অ্যাসিড বা বলতে পারো মৃদু আম্লিক বা হালকা হলেও আম্লিক হচ্ছে। কিন্তু এরপরে আমরা যদি বলি ALOH3 অথবা আর একটা কম্পাউন্ড হয় সেটা হচ্ছে আচ্ছা অর দিয়ে আমরা লিখছি এর করসপন্ডিং অক্সাইডটা দ্যাট ইজ Al2O3, অথবা গ্যালিয়ামের ক্ষেত্রে কি হবে GaOH3 দ্যাট ইজ গ্যালিয়াম হাইড্রক্সাইড, অথবা এর করসপন্ডিং অক্সাইডটা হবে কি Ga2O3,
এরা কিন্তু সবাই কি হয়ে যাবে অ্যামফোটেরিক ইন নেচার। অ্যামফোটেরিক মানে কি? অ্যামফোটেরিক মানে হচ্ছে যে উভধর্মী, মানে এরা অ্যাসিডিক ক্যারেক্টারও দেখাবে আর তার সাথে সাথে কী হবে, বেসিক ক্যারেক্টারও দেখাবে, মানে বোথ ক্যারেক্টার এরা শো করবে। আর এই কারণেই এদের যদি রিয়াকশান হয় তাহলে Al2O3 যদি রিয়াকশান করে কার সাথে, HCl এর সাথে রিয়াকশান করতে পারে, সেই সময় Al2O3 কী হবে, বেস হিসেবে কাজ করবে। আবার Al2O3 দেখো একই সিমিলার প্যাটার্নে অ্যাকচুয়ালি NaOH এর সাথেও রিয়াকশন করতে পারে, সেই সময় কিন্তু Al2 অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে বা অ্যাসিড হিসেবে কাজ করছে। কেন? কারণ দে আর অ্যামফোটেরিক ইন নেচার। এখন যদি HCl এর সাথেও রিয়াকশন করে তাহলে 6 মোলস HCl এর সাথে রিয়াকশন করলে তৈরি করবে 2 মোলস অফ AlCl3 প্লাস 3 মোলস অফ H2O। কে আবার NaOH এর সাথে যদি রিয়াকশন করে তাহলে অ্যাকচুয়ালি NaOH মানে কি 2 মোলস অফ NaOH এর সাথে রিয়াকশন করবে এবং তৈরি করবে 2NaAl2 দ্যাট ইজ সোডিয়াম অ্যালুমিনেট। এর নামটা কি তাহলে আমরা বললাম সোডিয়াম অ্যালুমিনেট, প্লাস তার সাথে কি তৈরি করবে 1 মোল অফ H2O। তাহলে এটা হচ্ছে এদের অ্যামফোটেরিক নেচার। অ্যামফোটেরিক নেচার মানে তাহলে কি হলো, উভধর্মী, বোথ অ্যাসিড অ্যান্ড বেসিক দুটো নেচারই কিন্তু এরা দেখাতে পারে। সিমিলারলি তোমরা H2SO4 এর সাথেও চাইলে রিয়াকশন দেখাতে পারো। এবারে B2O3 আমরা কি বললাম, B2O3 কে বলেছি আমরা উইক অ্যাসিড। তাহলে B2O3 যদি উইক অ্যাসিড হয় তাহলে এ কার সাথে রিয়াকশন করবে, মোস্টলি রিয়াকশন করবে তাহলে NaOH এর সাথে। তাহলে 2 মোলস NaOH এর সাথে যদি রিয়াকশন করে আলটিমেটলি কিসে কনভার্ট হবে, 2NaBO2, যেটার নাম কি, যেটার নাম হলো সোডিয়াম মেটাবোরেট। এটার নামটা কি হয়ে যাচ্ছে, এটার নাম হলো সোডিয়াম মেটাবোরেট। আর সোডিয়াম মেটাবোরেটের সাথে তাহলে এখানে আর কি তৈরি হচ্ছে, আর তৈরি হবে নর্মাল ওয়াটার, জল। তাহলে দেখো B2O3 এখানে যেহেতু লাইট অ্যাসিড অথবা উইক অ্যাসিড ছিল, সে শুধুমাত্র তাহলে কার সাথে রিয়াকশন করছে, বেসের সাথে রিয়াকশন করছে, দ্যাট ইজ NaOH। ওয়্যারএজ বাকি AlOH অথবা Al2O3 এরা কি হচ্ছে, আস্তে আস্তে গ্রুপের ওপর থেকে নিচে বেসিসিটি আবার কি হচ্ছে, বাড়ছে, অ্যাসিডিটি কমছে। তাই এরা সবাই অ্যামফোটেরিক ইন নেচার, দ্যাট ইজ উভধর্মী। ওরা অ্যাসিডের সাথে রিয়াকশন করতে পারছে এবং বেসের সাথেও রিয়াকশন করতে পারছে। কিন্তু এবার যদি তার পরের দিকে দেখি তাহলে আমরা বলতে পারি INOH3 অথবা এর করসপন্ডিং অক্সাইড যেটা IN2O3, এ কি হয়ে যাবে, এ হয়ে যাচ্ছে আমার বেসিক ইন নেচার। এবং তারও নিচে গ্রুপে যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে TLOH3 দ্যাট ইজ হাইড্রোক্সাইডস অফ থ্যালিয়াম অর অক্সাইডস অফ থ্যালিয়াম TL2O3, এগুলো কি হয়ে যাবে, হাইলি বেসিক ইন নেচার। তাহলে গ্রুপের ওপর থেকে নিচের দিকে কি হচ্ছে, আস্তে আস্তে বেসিসিটি বাড়ছে অথবা অ্যাসিডিটি আমার কমে যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো দ্যাট উইল বি বোরন ট্রাইহ্যালাইড। আচ্ছা, বোরন ট্রাইহ্যালাইড মানে কি, BX3। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা খুব ভালো প্রশ্নও আসে। BX3 বলতে এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, আচ্ছা এটা আমি হেডিংটা একটু লিখে দিই যে হ্যালাইডস অফ বোরন। আচ্ছা, যেরকম BF3 আছে, BCl3 আছে, BF3 BCl3 BBr3, আর একটা হতে পারে সেটা কি Bi3। এবার দেখো যদি আমার এক্ষেত্রে লুইস বেসিসিটি ক্যালকুলেট করতে বলে, আচ্ছা প্রথমত তাহলে আমরা জেনে নিই যে লুইস বেস কোনগুলো। দেখো লুইস বেস মানে কি, যারা হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, হুইচ ক্যান, আচ্ছা তাহলে যেটা আমরা বলছিলাম যে লুইস বেস মানে কি, হুইচ ক্যান অ্যাকসেপ্ট पेयर ऑफ इलेक्ट्रॉन्स, which can accept pair of electrons, जो पेयर ऑफ इलेक्ट्रॉन्स एक्सेप्ट कर सकता है, সরি যেটা পেয়ার অফ ইলেকট্রনস যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা হয়ে যাবে তাহলে কি লুইস বেস। আচ্ছা তাহলে এর মধ্যে দেখো সব থেকে বেশি পেয়ার অফ ইলেকট্রনস অ্যাকসেপ্ট কে করতে পারবে। এখন যদি আমি BX3-র কথা ভাবি, নর্মাল BX3, দেখো এক্সের ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে বি কি হবে, বি মোর ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে। এক্সের ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স যদি বাড়ে তাহলে বিটা কি হয়ে যাবে, মোর ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর মোর ইলেকট্রন ডেফিসিয়েন্ট যদি হয় তখন কিন্তু ও খুব ভালো লুইস অ্যাসিডিটি দেখাবে। তাহলে মোর লুইস অ্যাসিডিটি দেখাবে, এটাকে আমরা লুইস বেস বলছি। আচ্ছা এইখানে একটা জিনিস বলা ভুল হয়ে গেছে, এই জায়গাটা আমি একটুখানি চেঞ্জ করে দিই কারণ এখানে একটা জিনিস বলা ভুল হয়েছে। এটা হচ্ছে লুইস অ্যাসিড।
আচ্ছা, লুইস অ্যাসিড কারা হবে? লুইস অ্যাসিড হবে যারা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রনস অ্যাকসেপ্ট করতে পারে, লুইস বেস নয়। তখন একটু প্রবলেম হয়ে গেছিলো বলে আমি ভিডিওটা পজ করেছিলাম, তাই একটুখানি ডেসক্রাইব করাটা একটুখানি অসুবিধা হয়ে গেছে। যাই হোক, তাহলে লুইস অ্যাসিডিটি বা লুইস অ্যাসিডস কারা হচ্ছে? লুইস অ্যাসিডস হচ্ছে যারা অ্যাকচুয়ালি লোন পেয়ার অফ ইলেকট্রনস অ্যাকসেপ্ট করছে। তাহলে লোন পেয়ার ইলেকট্রনস প্রথমত অ্যাকসেপ্ট করবে, সেটা আমরা কীভাবে বুঝবো? দেখো, নর্মাল আমি BX3 লিখেছি, BX3 ক্ষেত্রে কী হবে, এক্সের ইলেকট্রনেগেটিভিটি যত বাড়ছে তখন বিটা কী হবে বা বোরনটা কী হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে, তাহলে মোর লুইস অ্যাসিডিটি তার দেখানো উচিত। আর এই কনসেপ্ট অনুযায়ী দেখো, আমরা এখন যদি ভাবি যে BF3 কথা, তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রনেগেটিভিটি অফ ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, এটা তো অলরেডি আমরা জানি। তাহলে অ্যাকচুয়ালি বোরনটা সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ BF3 এর ক্ষেত্রে হওয়া উচিত, এবং BF3 অ্যাকচুয়ালি মোস্ট লুইস অ্যাসিড হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। তার কারণটা কি হচ্ছে? দেখো, আমরা যদি BF3 এইরকম একটা স্ট্রাকচার আঁকি, দেখো BF3 অ্যাকচুয়ালি এই বোরনটা অ্যাকচুয়ালি অক্টেট কিন্তু ফিল আপ হয়নি বা অষ্টক পূর্তি হয়নি, এর অষ্টক পূর্তি হয়নি এখনো, মানে 8টা ইলেকট্রন বাইরের কক্ষে নেই। তাই এর কারণে কি হয়, ফ্লুরিনের এইখানে যে ইলেকট্রনসটা আছে সেইটা অ্যাকচুয়ালি বোরনের এই অরবিটালে পার্টিসিপেট করতে পারে। এটাকে বলা হয় ফ্লুরিন 2p পাই টু বোরন 2p পাই ব্যাক বন্ডিং, ফ্লুরিন 2p পাই টু বোরন 2p পাই ব্যাক বন্ডিং, এবং এটা যে কোনো ফ্লুরিন থেকে বোরনটাই ঘটতে পারে। তাহলে এটা দেখতে কিরম হচ্ছে? আলটিমেটলি দেখতে হচ্ছে দেখো অনেকটা এই রকম, যে এফটা হয়ে যাচ্ছে আমার করসপন্ডিং প্লাস, এফটা হয়ে যাবে আমার প্লাস চার্জ, বোরনটা হয়ে যাচ্ছে মাইনাস চার্জ, এবং এটা কিন্তু যে কোনো ফ্লুরিন আমায় ডোনেট করতে পারে, তাহলে সেটা হয়ে যাবে প্লাস, বোরনটা মাইনাস, অন্যগুলো নর্মাল ফ্লুরিন। তাহলে আমার আলটিমেটলি দেখতে হচ্ছে এই রকম, BF, এটা হচ্ছে F প্লাস B মাইনাস, এটা হচ্ছে A। তাহলে এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি এইখানে বোরনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি যেটা ছিল, ইলেকট্রন ডেফিসিয়েন্সি, এটা কি হয়ে গেল? এটা কিন্তু ডিক্রিজ করে গেল, এটা ডিক্রিজ করে গেল। এবারে তোমরা ভাবো যে ফ্লুরিন থেকে যত বোরন আয়োডিন ফ্লুরিন থেকে যত ক্লোরিন ব্রোমিন আয়োডিনের দিকে যাচ্ছি, তত কি হচ্ছে, সাইজ বাড়ছে। মানে ফ্লুরিন থেকে আমি কোথায় যাচ্ছি, আয়োডিনের দিকে, তাহলে কি হয়ে যাবে, আমার সাইজটা বাড়বে। আর এই সাইজটা বাড়ার কারণে কি হলো, এবার যদি আমরা BI3-র ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে BI3-র সময় কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের যে পাই ব্যাক ডোনেশন, এটা কিন্তু অতটা ভালো হবে না। কেন হবে না? বিকজ অফ দ্য লার্জ সাইজ। কারণ আমরা কিন্তু আগেও এটা বলেছিলাম প্রথম ক্লাসে যে লার্জ সাইজ অফ আয়োডিন, আগেও এটা আমরা বলেছিলাম যে যত সাইজ ছোট হবে, যত বন্ড লেন্থটা ছোট হবে, তত প্যারালাল ওভারল্যাপ অ্যাকচুয়ালি ভালো হবে, অথবা পাই বন্ড ভালো হবে। যত সাইজ আস্তে আস্তে বাড়তে থাকবে, অথবা এটাও আমি তোমাদের বলেছিলাম যে 2p পাই সব থেকে ভালো হবে, 3p পাই তার থেকে কম, 4p পাই 2p পাই তার থেকে আরও কম, 5p পাই 2p পাই না বলার মতোই। কারণ এখানে যদি আমরা এটা ভাবতে যেতাম, তাহলে হতো আয়োডিন 5p পাই থেকে অ্যাকচুয়ালি বোরন 2p পাই ব্যাক বন্ডিং, যেটা অ্যাকচুয়ালি কিন্তু হয় না বা না হওয়ার মতোই। আর এই কারণে কি হচ্ছে, এইখানে বোরনটা হয়ে যাবে মোস্ট ইলেকট্রন ডেফিশিয়েন্ট। আর এই কারণেই দেখো BF3 যেখানে ছিল, তাই সেই BF3-র ক্ষেত্রে বোরনটা হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হওয়া উচিত ছিল, কিন্তু ডিউ টু দ্য পাই ব্যাক বন্ডিং কি হয়ে যাচ্ছে, BI3-তে কিন্তু বোরনটা অতটা বেশি ইলেকট্রন ডেফিশিয়েন্ট আর থাকছে না। কিন্তু BI3-র ক্ষেত্রে কি হলো, BI3-র ক্ষেত্রে তো ব্যাক বন্ডিংটা হচ্ছেই না, আর BI3-র ক্ষেত্রে ব্যাক বন্ডিং না হওয়ার কারণে কি হয়ে গেল, তাহলে BI3 হয়ে গেল সব থেকে বেশি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তাহলে এক্ষেত্রে হচ্ছে বোরনটা মোস্ট ইলেকট্রন ডেফিশিয়েন্ট, whereas BF3-র ক্ষেত্রে কিন্তু ওটা আর থাকছে না। আর এই জন্যেই যদি আমার লুইস অ্যাসিডিটি অর্ডার বলে, তাহলে লুইস অ্যাসিডিটি অর্ডার কী হবে, BI3 গ্রেটার দেন BBr3 গ্রেটার দেন BCl3 গ্রেটার দেন BF3। তার কারণটা হলো এটাই যে অ্যাকচুয়ালি BI3-র ক্ষেত্রে পাই ব্যাক বন্ডিংটা হচ্ছে না, তাই বোরনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট রইল। BF3-র ক্ষেত্রে পাই ব্যাক বন্ডিং হওয়ার কারণে বোরনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট আর থাকছে না। এই কারণেই ওভারঅল লুইস বেসিডিটি অর্ডার BF3-র বেশি হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি BF3-র সব থেকে কম হচ্ছে এবং BI3-র সব থেকে বেশি হচ্ছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আসে যে নর্মাল যদি আমাদের বলা হয়
নর্মাল বন্ড স্ট্রেংথ হিসাবে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি তাহলে বিএফ বন্ডের স্ট্রেংথ বিসিএল বন্ডের থেকে বেশি, বিসিএল বন্ডের স্ট্রেংথ ফার্দার বিবিআর বন্ডের থেকে বেশি, আর বিবিআর বন্ডের স্ট্রেংথ ফার্দার বিআই বন্ডের থেকে বেশি, কারণ আলটিমেটলি বিএফ বন্ডের ক্ষেত্রে কি ওটা তোমার ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, তারপর থেকে আস্তে আস্তে ডবল বন্ড ক্যারেক্টারগুলো কমে যাচ্ছে। এবং আমরা যদি বিএফ3 এর ক্ষেত্রে বলি যে হাইব্রিডাইজেশনের কথা, তাহলে দেখো অ্যাকচুয়ালি এক্ষেত্রে এটা কিন্তু sp2 হচ্ছে। কেন? কারণ ডবল বন্ড ক্যারেক্টারটা পাচ্ছে, তাই জন্য কিন্তু এটাকে আমরা বলতে পারি যে sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে। এখন আমরা যদি হ্যালাইডস অফ অ্যালুমিনিয়াম বলি, হ্যালাইডস অফ অ্যালুমিনিয়াম, তাহলে হ্যালাইডস অফ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো সেও তো অষ্টক পূর্তি চায়, কিন্তু অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, ডবল বন্ডটা কিন্তু উইক, ডবল বন্ডটা উইক। কেন? কারণ এক্ষেত্রে কিন্তু 3p চলে এসছে। আমরা আগেও বলেছি যে গ্রুপের সেকেন্ড গ্রুপের যে এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ডের যে এলিমেন্ট, সেইগুলো খুব ভালো অ্যাকচুয়ালি ডবল বন্ড করতে পারে। অথবা একটা অ্যানোমালাস বিহেভিয়ারও আমরা বলেছিলাম যে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে ওরা খুব ছোট, সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখায়, এদের আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হয়, এবং আর একটা জিনিস হচ্ছে কি ডি ব্লকটা নেই, মানে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই এইসব কারণে একটা অ্যানোমালাস বিহেভিয়ার দেখায়। এবং সেকেন্ড পিরিয়ড এলিমেন্টগুলোই সব থেকে বেশি ডবল বন্ড করতে পারে। এটাও আমরা আগের দিন পড়েছি যে 2p অ্যাকচুয়ালি সব থেকে ভালো ওভারল্যাপ করতে পারে, 3p 4p 5p এরা কিন্তু অত ভালো আর ওভারল্যাপ করতে পারে না। আর এই কারণে অ্যালুমিনিয়াম কিন্তু ডবল বন্ডটা অতটা করতে পারছে না। তাই AlCl3 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম পাই ব্যাক বন্ডিং তো হবে না, এরকম পাই ব্যাক বন্ডিং করতে পারছে না। তাই পাই ব্যাক বন্ডিং যদি না করতে পারে তাহলে সে ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকলো, কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা তাহলে মেটাবে কি করে? ওই কারণে এরা কি করছে, মনে করো AlCl3 যদি এইরকম হয়, আর একটা AlCl3 আমরা এরকমভাবে আঁকতে পারছি, এবং এরা অ্যাকচুয়ালি একটা ডাইমারিক স্ট্রাকচার ফর্ম করছে, একটা ডাইমারিক এরকম স্ট্রাকচার ফর্ম করছে, যেটাকে আমরা বলছি Al2Cl6, যেটাকে আমরা বলছি Al2Cl6। এই ধরনের স্ট্রাকচার আমরা আগেও দেখিয়েছি। অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ডিং, যেখানে এই অ্যালুমিনিয়ামের নর্মাল এখন অষ্টক পূর্তি হয়ে গেছে, এবং যদি আমরা হাইব্রিডাইজেশন বলি তাহলে এটা হয়ে যাবে আমার sp3, কারণ কোনো ধরনের কোনো পাই ব্যাক বন্ড এখানে বন্ডিং নেই, এবং এটা হয়ে যাবে আমার 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ডিং, 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ডিং। এবারে আমরা পার্টিকুলারলি বোরনের কিছু কম্পাউন্ডস নিয়ে পড়বো, অথবা প্রথমত হচ্ছে অ্যানোমালাস বিহেভিয়ারটা একটু বলে দিই। অ্যানোমালাস বিহেভিয়ার অফ বোরন। আচ্ছা, অ্যানোমালাস বিহেভিয়ার অফ বোরন, তার মধ্যে কি কি হতে পারে দেখো, এটা হচ্ছে ভেরি স্মল সাইজ, আর তার জন্য কি হচ্ছে আয়নিক পোটেনশিয়াল ভেরি হাই। আয়নিক পোটেনশিয়াল ভেরি হাই হয়ে গেলে কি হবে, এটা হচ্ছে হাইলি কোভ্যালেন্ট ক্যারেক্টার, হাইলি কোভ্যালেন্সি দেখাতে পারছে, হাইলি কোভ্যালেন্সি অথবা হাই কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাতে পারছে। সেকেন্ড কি, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল আমাদের মানে এর ক্ষেত্রে নেই। থার্ড কি, বোরনের অক্সিডেশন স্টেট অনলি +3, অন্যগুলো অ্যাকচুয়ালি +1 দেখালেও বোরন অ্যাকচুয়ালি +3 শুধুমাত্র দেখায়, অন্য কিছু আর দেখায় না। তাই এইসব কারণে অ্যাকচুয়ালি কি একটা অ্যানোমালাস বিহেভিয়ার দেখায় অন্য ওই গ্রুপের অন্যান্য এলিমেন্টসের থেকে। এবার একটু আমরা পড়বো, সেটা হচ্ছে কম্পাউন্ডস, কিছু কিছু কম্পাউন্ড, সব কম্পাউন্ড আমাদের পক্ষে পড়া সম্ভব নয়, কিন্তু আমরা কিছু কিছু কম্পাউন্ডস পড়বো অফ বোরন, বোরনের কিছু কিছু কম্পাউন্ডস। প্রথম যেটা আমাদের জানতে হবে দ্যাট ইজ বোরাক্স। বোরাক্সের নর্মাল সংকেতটা কি, Na2B4O7.10H2O, মানে হাইড্রেটেড অবস্থায় থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের বোরাক্স। বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7.10H2O। এখন এই যে বোরাক্স আমরা পড়ছি, এই বোরাক্স থেকে কিন্তু আবার আমরা করসপন্ডিং বিভিন্ন বোরনের কম্পাউন্ড আমরা মানে পেয়ে যাব। যদি বোরাক্সকে আমরা হিট করি বা বোরাক্সকে আমরা রিয়াকশানে অংশগ্রহণ করাই, তাহলে অন্যান্য বিভিন্ন কম্পাউন্ড আমরা পেতে পারি। আচ্ছা, এবারে সেকেন্ড যেটা আমরা পড়ছি, সেকেন্ড পড়ব কি, অর্থোবোরিক অ্যাসিড। অর্থোবোরিক অ্যাসিড হুইচ ইজ H3BO3, অথবা আমরা আগেও বলেছিলাম যে এটা অনেক সময় লেখা হয় BOH3 অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি উইক অ্যাসিড। এখন এই যে অর্থোবোরিক অ্যাসিড আমরা পড়ছি, অর্থোবোরিক অ্যাসিড অ্যাকচুয়ালি প্রিপেয়ার হচ্ছে কিভাবে, ফ্রম বোরাক্স অ্যাকচুয়ালি আমরা অর্থোবোরিক অ্যাসিড তৈরি করতে পারি। কিভাবে তৈরি হবে, বোরাক্স থেকে। বোরাক্সের সংকেত কী ছিল, Na2B4O7। এখন Na2B4O7কে যদি আমাদের HCl এর সাথে রিয়াকশান করানো হয় 2HCl + 5H2O,
then it can be converted into 4 moles of H3BO3 plus 2 NaCl. আর সিমিলারলি তোমরা যেটা ট্রাই করবে সেটা হচ্ছে Na2B4O7, এটাকে যদি তাহলে আমরা কনসেন্ট্রেটেড H2O এর সাথে রিঅ্যাকশন করাই প্লাস 5 মোলস H2 এখানে প্রয়োজন, তাহলে কি তৈরি হবে এটা তোমরা ট্রাই করবে। আলটিমেটলি বোরিক অ্যাসিড হবে, কিন্তু ব্যালেন্সিংটা তোমরা ট্রাই করবে। আচ্ছা, এছাড়া আর কীভাবে তৈরি করা যায়? ফ্রম BCl3, ফ্রম BCl3 এটা আমরা তৈরি করতে পারি। BF3 কেন আমরা বলছি না, কারণ BF3 ইজ কম্পারেটিভলি স্টেবল, আর বোরনটা ওখানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট থাকছে না বলে অ্যাটাকিংটা অসুবিধা। বাট BCl3 এর ক্ষেত্রে কিন্তু অ্যাটাকটা করা যাবে, কারণ BCl3 কম্পারেটিভলি মোর রিঅ্যাক্টিভ। তাই BCl3 এর সাথে যদি অ্যাকচুয়ালি H2O দিয়ে রিঅ্যাকশন করানো হয় তাহলে সিম্পল অ্যাকচুয়ালি H3BO3 তৈরি করবে, আর তার সাথে 3 মোলস অফ HCl তৈরি করবে। এবং আমরা ডাই বোরেন থেকেও অ্যাকচুয়ালি এটা তৈরি করতে পারি ফ্রম B2H6। B2H6 এর তাহলে আমরা নাম কি বললাম? ডাই বোরেন। অ্যান্ড ডাই বোরেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম। এই B2H6 এর সাথে যদি আমরা 6 মোলস ওয়াটার ইউজ করি, দেন B2H6 ক্যান বি কনভার্টেড ইন্টু 2 মোলস অফ H3BO3 অ্যান্ড 6 মোল অ্যাকচুয়ালি হাইড্রোজেন বেরিয়ে যাবে। আচ্ছা, লাস্ট ওয়ান, সেটা কি? বোরন নাইট্রাইড থেকে। ফ্রম বোরন নাইট্রাইডও আমরা অ্যাকচুয়ালি অর্থোবোরিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড তৈরি করতে পারি। বোরন নাইট্রাইডের সাথে অ্যাকচুয়ালি যদি 3 মোলস অফ ওয়াটার ইউজ করি তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হয়ে যাবে 1 মোল অফ বোরিক অ্যাসিড ইন অ্যাডিশন উইথ অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া বেরিয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের নর্মাল বোরিক অ্যাসিড। এবার বোরিক অ্যাসিড, এই যে H3BO3 নিয়ে আমরা বলছিলাম, এটাকে আমরা অলরেডি বলে দিয়েছি যে এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। আর এই উইক অ্যাসিড হওয়ার কারণেই এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মোনোবেসিক অ্যাসিড। মোনোবেসিক অ্যাসিড মানে কি? মোনোবেসিক অ্যাসিড মানে হচ্ছে এর মধ্যে only one hydrogen is acidic in nature. Only one hydrogen is acidic in nature. যদিও সংকেতটা কিন্তু এরকম আছে BOH আর আছে BOH, কিন্তু অ্যাকচুয়ালি এটা এতটাই লেস অ্যাসিডিক যে সবকটা হাইড্রোজেন অ্যাকচুয়ালি অ্যাসিডিক হয় না। only one hydrogen is acidic in nature, যেটা তোমরা যেটা ইচ্ছা ভেবে নিতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই H3BO3 এটাকে আমরা কি বলছি? অর্থোবোরিক অ্যাসিড। H3BO3 কে যদি আমরা হিট করি তাহলে কি হবে? ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটার বেরিয়ে গেলে কি তৈরি করবে? HBO2 তৈরি করবে। এই HBO2 কে আমরা কি বলি? এটাকে বলি আমরা মেটাবোরিক অ্যাসিড। এখন মেটাবোরিক অ্যাসিড আমরা পেয়ে গেলাম। এই মেটাবোরিক অ্যাসিডকে যদি আমরা ফার্দার হিট করি তাহলে আবার অ্যাকচুয়ালি H2O বেরোবে, কিন্তু HBO2 এর মধ্যে তো অ্যাকচুয়ালি হাইড্রোজেন একটাই আছে, তাই এখানে 4 মোলস অফ HBO2 অ্যাকচুয়ালি ইউজ হয়। এবং তাকে যদি আমরা হিট করি তাহলে কি হবে? আলটিমেটলি আবার H2O বেরিয়ে যাবে, এবং H2 বেরিয়ে যেটা তৈরি করবে দ্যাট উইল বি H2B4O7 প্লাস H2 এখানে লিখছি, কারণ H2টা আমরা এখানে লিখিনি, তাই আমরা H2টা ডান দিকে লিখলাম। আচ্ছা, H2B4O7 এই যেটা তৈরি হয়েছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা লিখি পাইবোরিক অ্যাসিড, অথবা এটাকে অনেক সময় লেখা হয় টেট্রাবোরিক অ্যাসিড। টেট্রাবোরিক অ্যাসিড লেখার সিম্পল কারণটা কি? কারণ দেখো পুরো যে মলিকুলার ফর্মুলাটা আছে তাতে অ্যাকচুয়ালি 4খানা বোরন আছে, দ্যাট ইজ H2B4O7, আর সেই কারণেই অ্যাকচুয়ালি এটাকে আমরা কি লিখছি? টেট্রাবোরিক অ্যাসিড। তাহলে এখন যদি আমাকে টেট্রাবোরেট আয়ন এটা আমায় জিজ্ঞাসা করে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে B4O7 2-, এটা হয়ে যাবে আমাদের টেট্রাবোরেট আয়ন, রাইট? তাহলে টেট্রাবোরিক অ্যাসিড থেকে আমরা টেট্রাবোরেট আয়নও পেতে পারি। এবারে যদি আমরা এই H2B4O7 এটা তো আমরা পেলাম, এবারে H2B4O7 কে আমরা যদি ফার্দার হিট করি তাহলে কি হবে? আবার H2O তো এখান থেকে বেরোতে পারে, তাহলে কি তৈরি করবে? সেক্ষেত্রে তৈরি করবে 2B2O3 প্লাস H2O, যেহেতু বেরিয়ে গেছে ওইটাকে আমরা লিখছি না। এই 2B2O3 যেটা তৈরি করেছে এর নামটা কি? এর নামটা হচ্ছে বোরন ট্রাই অক্সাইড। তাহলে ভালো করে আর একবার পুরো জিনিসটা সিনক্রোনাইজ ম্যাটারে দেখে নাও যে H3BO3 প্রথমে ছিল একটা উইক অ্যাসিড, একে হিট করলে হবে HBO2 হুইচ ইজ নেমড অ্যাজ মেটাবোরিক অ্যাসিড। মেটাবোরিক অ্যাসিড এর মধ্যে H2O তে আবার বেরিয়ে যাবে হিট করলে, বাট ওর মধ্যে অ্যাকচুয়ালি এক মোলের মধ্যে বা একটা মলিকুলের মধ্যে আমরা তো দুটো হাইড্রোজেন পাচ্ছি না, তাই 4 molecules of HBO2 ক্যান বি রিঅ্যাক্টেড
in presence of heat to be converted into piboric acid, অথবা এটাকে বলতে পারি আমরা টেট্রাবোরিক অ্যাসিড। এই স্ট্রাকচারের মধ্যে চারটে বোরন আছে, তাই এটাকে বলা হয়েছে টেট্রাবোরিক অ্যাসিড। আচ্ছা, এবারে এর মধ্যে এই টেট্রাবোরিক অ্যাসিডটাকে যদি আমরা ফার্দার হিট করি, তাহলে এখান থেকে আবার H2O বেরিয়ে গিয়ে হয়ে যাবে B2O3, which is named as বোরন ট্রাইঅক্সাইড। এবারে এই যে বোরন ট্রাইঅক্সাইড তো আমরা পেয়ে গেলাম। এর মধ্যে এবারে আমরা যেটা দেখব সেটা কি, সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল অথবা মনে করো ইথাইল অ্যালকোহলের সাথে রিয়াকশন। যে এই যে H3BO3 আছে, এ অ্যাকচুয়ালি মিথানলের সাথে রিয়াকশন করতে পারে। এই মিথানলের সাথে যদি রিয়াকশন করে 3 মোলস অফ মিথানলের সাথে রিয়াকশন করবে, কারণ 3খানা ওয়েজ আছে, এবং যেটা তৈরি করবে দ্যাট উইল বি BOCH3 অ্যান্ড অ্যাকচুয়ালি এগুলো কি, এগুলো হচ্ছে এক ধরনের এস্টার। এটাগুলো হচ্ছে এক ধরনের এস্টার, মানে কি আমরা বলতে পারি ট্রাই মিথাইল বোরেট, অথবা যদি আমরা ইথাইল অ্যালকোহলের সাথে রিয়াকশন করতাম দ্যাট ক্যান বি নেমড অ্যাজ ট্রাই ইথাইল বোরেট। তাহলে এটা এখন যেটা তৈরি হয়েছে ইট ইজ ট্রাই মিথাইল বোরেট অ্যালং উইথ ওয়াটার। এই যে ট্রাই মিথাইল বোরেট তৈরি করো, অথবা আমরা যেটা বলছি যে H3BO3 কে মনে করো আমরা ইথানলের সাথে রিয়াকশন করাচ্ছি 3C2H5OH, তাহলে কি তৈরি করবে BOC2H5 তাহলে এটার নাম কি হবে, এটার নাম হয়ে যাবে ট্রাই ইথাইল বোরেট। এখন এই ট্রাই মিথাইল বোরেট অথবা মনে করো ট্রাই ইথাইল বোরেট, এইগুলো কি, এইগুলো অ্যাকচুয়ালি ফ্লেমের প্রেজেন্সে কি হবে, গ্রিন কালার দেয়। এইগুলো হচ্ছে গ্রিন কালার ইন প্রেজেন্স অফ ফ্লেম। ফ্লেমে অ্যাকচুয়ালি কি হচ্ছে, গ্রিন কালার দেয় বলেই অ্যাকচুয়ালি এগুলো কি, এই রিয়াকশানগুলোকে বোরিক অ্যাসিডের শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। অথবা আমরা বলতে পারি যে কোয়ালিটেটিভ টেস্ট ফর বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিডের কোয়ালিটেটিভ টেস্ট হিসাবে ব্যবহার করা হয়। কারণ বোরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, যদি আমরা ইথানল বা মিথানল দিয়ে এটাকে হিট করি, তাহলে আলটিমেটলি মিথাইল বোরেট অথবা ইথাইল বোরেট তৈরি হচ্ছে। আর এইগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে ফ্লেমের প্রেজেন্সে গ্রিন কালার দেখাচ্ছে। গ্রিন কালার যদি আসে, তার মানে আমরা সেটাকে শনাক্ত করতে পারছি, তার মানে আমরা যেটা রিয়াকশন করেছিলাম সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। তাই এগুলোকে কি বলা হচ্ছে, কোয়ালিটেটিভ টেস্ট ফর বোরিক অ্যাসিড। তাহলে বোরিক অ্যাসিডের কোয়ালিটেটিভ টেস্ট হিসাবে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখান থেকে এবারে যেটা আমরা পড়বো সেটা কি, সেটা হচ্ছে ডাইবোরেন, দ্যাট ইজ B2H6। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে B2H6। এবং B2H6 এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হয়ে গেল যে B2H6 এর নর্মাল তো আদ্র বিশ্লেষণ আমরা পড়েছি, এবং B2H6 কে নর্মাল যদি আমরা অক্সিজেনের সাথে রিয়াকশন করাই তাহলে কি হবে, তাহলে 3 মোলস অফ অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, এবং যেটা তৈরি করবে সেটা হচ্ছে B2O3, মানে বোরন ট্রাইঅক্সাইড অ্যান্ড অ্যাডিশন অফ ওয়াটার, এটা তৈরি করবে। আর B2H6 যদি আমরা জলের সাথে রিয়াকশন করি তাহলে কি তৈরি করে সেটা আমরা জানি। আর B2H6 যদি ইথানলের সাথে রিয়াকশন করে বা মিথানলের সাথে রিয়াকশন করে তাহলে কি হবে, ট্রাইমিথাইল বোরেট অথবা ট্রাইইথাইল বোরেট তৈরি করবে। এটা তো হয়েই গেল। এবারে BH3 বা হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই BA3 ভার্সেস BH3। এইটা আমি একটু বলতে ভুলে গেছি, এই BH3 এর ডাইমারই তো অ্যাকচুয়ালি B2H6, BH3 এর ডাইমার কিন্তু অ্যাকচুয়ালি B2H6, কিন্তু অ্যাকচুয়ালি দেখো BH3 স্টেবল নয়, এটা কিন্তু আনস্টেবল, তাই এটা B2H6 তৈরি করে ফেলছে, ওয়ারাস BF3 কিন্তু স্টেবল হচ্ছে। কেন BF3 স্টেবল হতে পারছে, কারণ এক্ষেত্রে কিন্তু ফ্লুরিন 2p পাই থেকে বোরন দেখো 2p পাই একটা খুব ভালো ব্যাক বন্ডিং হচ্ছে। আর এই ব্যাক বন্ডিং হওয়ার কারণে কি হচ্ছে, এটা হাইলি স্টেবল হচ্ছে, কারণ আলটিমেটলি আমি যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটা হচ্ছে এই রকম একটা, এবং বোরনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি মিটে যাচ্ছে। বাট বোরন যদি তুমি BH3 দেখো তাহলে হাইড্রোজেন তো এই রকম যে পাই ব্যাক বন্ডিং এটা তো করতে পারবে না, কারণ হাইড্রোজেনের মধ্যে আর কোনো এক্সট্রা ইলেকট্রন নেই। আর এই কারণেই বোরনটা এখনও ইলেকট্রন ডেফিশিয়েন্ট এবং এটা হয়ে যাচ্ছে আনস্টেবল। আর আনস্টেবল হওয়ার কারণে কি হচ্ছে, দুটো BH3 এসে কি করছে, একটা ডাইমার ফর্ম করছে, অথবা এরা ডাইমারাইজ হচ্ছে। আর ডাইমারাইজ হওয়ার কারণে কি হচ্ছে, B2H6 হিসাবে স্টেবল হচ্ছে। তাই দেখো BF3 কিন্তু BF3 হিসেবে স্টেবল, বাট BH3 কিন্তু BH3 হিসেবে স্টেবল হতে পারছে না। ও কি তৈরি করে ফেলছে, তাহলে B2H6 তৈরি করে ফেলছে। আচ্ছা, এবার B2H6 এর একটা ইম্পর্টেন্ট রিয়াকশন আমি একটু বলি, যে B2H6 কে যদি আমরা 6 মোলস অফ NH3 এর সাথে ট্রিট করি তাহলে আলটিমেটলি যেটা তৈরি করবে দ্যাট উইল বি বোরাজিন, দ্যাট ইজ 3 moles of B2H6 will react with 6 moles of NH3 to convert it into 2B3N3H6 এইটা একটু মনে রাখতে হবে। এটাকে কি বলা হয়, বোরাজিন।
আর এই বোরাজিনের সংকেতটা যদি ঠিকমতো দেখো তাহলে দেখবে সংকেতটা হচ্ছে এইরকম, বি মাইনাস এন প্লাস, বি মাইনাস এটা হচ্ছে এন প্লাস, আবার হচ্ছে বি মাইনাস এটা হচ্ছে এন প্লাস, এটা এরকম আসবে এবং প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন, প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন, প্রত্যেকটাই হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড, প্রত্যেকটা হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড। ভালো করে দেখো এই যে স্ট্রাকচারটা অনেকটা দেখো বেঞ্জিনের মতো দেখতে, তাই এই কারণে B3N3H6 আমি আবারও বললাম যেটা তৈরি করছে এর নামটা কি, এর নামটা হচ্ছে বোরাজিন, বোরাজিন। আচ্ছা বোরাজিন নামটা কেন হয়েছে, কারণ এটা হচ্ছে ইনঅর্গ্যানিক বেঞ্জিন, এটা হচ্ছে ইনঅর্গ্যানিক বেঞ্জিন। কেন ইনঅর্গ্যানিক বেঞ্জিন নাম দেওয়া হচ্ছে তাও দেখো, যদি পাশে আমরা বেঞ্জিনের স্ট্রাকচারটা আঁকি তাহলেই বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে আমাদের করসপন্ডিং বেঞ্জিনের স্ট্রাকচার, এটা হচ্ছে করসপন্ডিং বেঞ্জিনের স্ট্রাকচার। দেখো একদম সিমিলার দেখতে, কিন্তু কার্বন দিয়ে বা অ্যাকচুয়ালি কার্বন আর হাইড্রোজেন দিয়ে, সেই জন্য এটাকে আমরা বলছি বেঞ্জিন। আর একদম বেঞ্জিনের পুরোপুরি একদম পরিপূরক একই রকম দেখতে, তাই ওটাকে আমরা বলছি কি ইনঅর্গ্যানিক বেঞ্জিন। তাহলে বোরাজিন হচ্ছে ইনঅর্গ্যানিক বেঞ্জিন, আর বোরন নাইট্রাইড যেটা আছে সেটা হচ্ছে ইনঅর্গ্যানিক গ্রাফাইট। এই দুটোর ক্ষেত্রে যেন গুলিয়ে না যায়। এবার এই যে B2H6 এটাকে দেখতে কিরাম, দেখো B2H6কে দেখতে কিরাম এটা আমরা অলরেডি পড়েছি। B2H6কে দেখতে কিরাম হয়, আলটিমেটলি এরকম হয়। এবং এই যে মাঝখানের এই বন্ডটাকে, এটাকে আমরা কি বলি, ব্যানানা বন্ড, এটাকে আমরা বলি ব্যানানা বন্ড। এবং এইখানে এই যেই বন্ডটা ব্যানানা বন্ড হচ্ছে, এই ব্যানানা বন্ডটার ক্ষেত্রে আমরা বলেছিলাম এটা হচ্ছে 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড, এটা হচ্ছে 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড। এইগুলো কিন্তু মনে রাখতে হবে যে এই ব্যানানা বন্ড হচ্ছে, ব্যানানা বন্ডের ক্ষেত্রে এটা 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড। এবং যদি আমাদের এই বোরনের হাইব্রিডাইজেশন বলে তাহলে বোরনটা কি হবে, sp3 হাইব্রিডাইজড। কেন এখানে কোনো ডবল বন্ড নেই, তাই এটা হয়ে যাবে sp3 হাইব্রিডাইজড। এবার অল্প করে আমি একটু অ্যালুমিনিয়ামের জন্য বলে দেবো। দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে, অ্যালুমিনিয়াম আমরা বোরন পড়েছি অলরেডি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, অ্যালুমিনিয়ামকে যদি আমরা HCl এর ক্ষেত্রে HCl এর সাথে রিঅ্যাকশন করাই, তাহলে 2 মোলস অফ অ্যালুমিনিয়াম 6 মোলস অফ HCl এর সাথে রিঅ্যাক্ট করে আলটিমেটলি যেটা তৈরি করবে দ্যাট উইল বি 2 মোলস অফ AlCl3, মানে কি 2 মোলস অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইন অ্যাডিশন উইথ 3 মোলস অফ হাইড্রোজেন, এটা তৈরি করতে পারে। সিমিলারলি তাহলে এবারে তোমরা বলো যে 2 মোল এই অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি 6 মোলস H2SO4 এর সাথে রিঅ্যাকশন করতে পারে। 6 মোলস H2SO4 এর সাথে রিঅ্যাকশন যদি করে তাহলে আলটিমেটলি যেটা তৈরি করবে সেটা হয়ে যাবে কি Al2SO4 অথবা অ্যালুমিনিয়াম সালফেট ইন অ্যাডিশন উইথ SO2, মানে 3 মোলস অফ SO2 আর 6 মোলস অফ ওয়াটার তৈরি করবে। এটা হচ্ছে নর্মাল অ্যালুমিনিয়ামের রিঅ্যাকশন। এবারে একটা খুব ভালো রিঅ্যাকশন হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস ডাইলিউট HNO3। এটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম নাইট্রেট তৈরি করবে, দ্যাট ইজ AlNO3 বাট অ্যালুমিনিয়াম কিন্তু কনসেন্ট্রেটেড HNO3 এর সাথে যদি রিঅ্যাকশন করাই তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট তৈরি করবে না। কেন তৈরি করছে না, কারণ কনসেন্ট্রেটেড HNO3 অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। আর এই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করার জন্য অ্যাকচুয়ালি কি করছে, অ্যালুমিনিয়ামকে অক্সিডাইজ করছে, মানে আমরা কি বলছি অক্সিডাইজ অ্যালুমিনিয়ামকে অক্সিডাইজ করলে কি তৈরি করবে, Al2O3। আর এই Al2O3 মানে কি অ্যালুমিনিয়ামের অক্সাইড হলো। এখন অ্যালুমিনিয়ামের অক্সাইড অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের ওপরেও একটা প্রলেপ সৃষ্টি করছে, এই জন্যে ফার্দার অ্যালুমিনিয়াম রিঅ্যাকশন করতে পারছে না। কারণ কি, অ্যালুমিনিয়ামের উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে ফেলেছে অ্যালুমিনিয়াম অক্সাইডের। এটা যেরকম আমরা আগেও বলেছিলাম যে অ্যালুমিনিয়াম জলীয় বাষ্পের মধ্যে বা আর্দ্রতার সাথে রিঅ্যাকশন করে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা পাতলা আবরণ সৃষ্টি করে, যার ফলে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম ফার্দার প্রোটেক্টেড হয়, ও রিঅ্যাকশন করে না। সেই একই রকমভাবে কনসেন্ট্রেটেড HNO3 প্রেজেন্সে কিন্তু Al2O3 একটা লেয়ার অ্যালুমিনিয়ামের উপরে পড়ে যাবে, আর সেই কারণে অ্যাকচুয়ালি ও আর ততটা বেশি রিঅ্যাক্টিভ হবে না। যেরকম 3 মোলস অফ অ্যালুমিনিয়াম যদি আমি 6 মোলস অফ কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করি আমরা, এটা কিন্তু কনসেন্ট্রেটেড, উইক নয় বা ডাইলিউট নয়। ডাইলিউট হলে কিন্তু AlNO3 তৈরি হবে, কিন্তু কনসেন্ট্রেটেড HNO3 প্রেজেন্সে কি হচ্ছে, Al2O3 তৈরি করে ফেলছে, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড ইন অ্যাডিশন উইথ 6 মোলস অফ NO2 অ্যান্ড 3 মোলস অফ ওয়াটার। এই Al2O3 তৈরি করার কারণে অ্যালুমিনিয়ামটা কিন্তু আর ফার্দার রিঅ্যাকশন করবে না। এবারে বাকিগুলো একটুখানি দেখে নেবো, যে ছোটোখাটো যে বেসের সাথে রিঅ্যাকশন, মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে রিঅ্যাকশন উইথ বেস, সেটা কীরকম হবে, তার মানে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম NaOH এর সাথে রিঅ্যাকশন করছে, 2 মোলস অফ অ্যালুমিনিয়াম 2 মোলস অফ NaOH এর সাথে যদি রিঅ্যাকশন করে ইন অ্যাডিশন অফ ওয়াটার, তাহলে যেটা তৈরি করবে দ্যাট উইল বি সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট ইন অ্যাডিশন উইথ 3 মোলস অফ
হাইড্রোজেন। এটা হচ্ছে নর্মাল রিয়াকশন মানে অ্যালুমিনিয়ামে। আর লাস্ট একটা পার্ট বলে আমরা শেষ করব, দ্যাট উইল বি বোরাক্স বিড টেস্ট, দ্যাট ইজ বোরাক্স বিড টেস্ট। দেখো বোরাক্স বিড টেস্টটা কি একটুখানি বলে দিই। বোরাক্স বিড টেস্টটা কি, বোরাক্স তো আমরা অলরেডি শিখে নিয়েছি Na2B4O7.10H2O। বোরাক্স বিড টেস্ট মানে কি, একটা প্ল্যাটিনাম রডের ওপরে অল্প একটু বোরাক্স নিয়ে তার সাথে একটা মেটালিক সল্ট ইউজ করে আমরা ফ্লেমে ওটাকে ধরি, এবং ফ্লেমের অ্যাকচুয়ালি যে অক্সিডাইজিং পার্টটা আছে সেটা ওটার সাথে মানে সেটার মধ্যে যদি ধরা হয়, তাহলে আলটিমেটলি বোরাক্স অ্যাকচুয়ালি ওই মেটালটার সাথে রিয়াকশন করে পার্টিকুলার একটা অক্সাইড তৈরি করছে, যেটা কিনা কালার দিচ্ছে। আর ওই কালার দেখে তাহলে আমরা পার্টিকুলার ওই মেটালটাকে চিনতে পারি সেটা হচ্ছে কোন মেটাল। তাহলে আমি আবারও বললাম যে মনে করো আমার কাছে এরকম একটা প্ল্যাটিনাম রড আছে, এইখানে আমরা কি করব, অল্প পরিমাণে আমরা বোরাক্স নেব, বোরাক্সের সাথে আমরা কি নিচ্ছি, ওই মেটালিক সল্টটা নিচ্ছি, মেটালিক সল্ট নিয়ে কি করছি আমরা অক্সিডাইজিং ফ্লেমে মোস্টলি আমরা হিট করি, এটা মোস্টলি আমরা অক্সিডাইজিং ফ্লেমে হিট করি, এবং রিডিউসিং ফ্লেমে হিট করা যায়, বাট আমরা যেটা করি টেস্ট মোস্টলি সেটা অক্সিডাইজিং ফ্লেমে। তাতে কি হচ্ছে, কম্পাউন্ডের অক্সাইডটা একটা কালার শো করছে, আর সেখান থেকে আমরা কোন কম্পাউন্ড বা কোন মেটালটা অ্যাকচুয়ালি ওখানে আছে বা প্রেজেন্ট আছে সেটা আমরা জানতে পারি। তাহলে এটা এক ধরনের বলতে পারো যে কোয়ালিটেটিভ টেস্ট অফ সাম মেটালস, কোয়ালিটেটিভ টেস্ট অফ সাম মেটালস। যেরকম আমরা কি বলছি যে কপার 2+ এটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি এ নর্মালি ব্লুইশ কালার দেয়, নর্মালি অ্যাকচুয়ালি ব্লুইশ কালার দেয়। আবার এক্ষেত্রে বলতে পারো যে যদি কোবাল্ট থাকে সেটাও ব্লুইশ কালার দেয়। যদি আমাদের ক্ষেত্রে বলতে পারো যে ম্যাঙ্গানিজের যদি কালার থাকে তাহলে সেটা হয় একটা রেডিশ ভায়োলেট। যদি ক্রোমিয়ামের কালার, যদি ক্রোমিয়াম আমাদের কাছে আসে তাহলে সেটা অ্যাকচুয়ালি গ্রিনিশ কালার দেয়, সেটা অ্যাকচুয়ালি গ্রিনিশ কালার দেয়, ক্রোমিয়াম দেয় গ্রিনিশ কালার। যদি আয়রন থাকে, আয়রন দেয় অ্যাকচুয়ালি ইয়েলো কালার বা ইয়েলোইশ কালার। এগুলো কি, এগুলো হচ্ছে বোরাক্স বিড টেস্ট। কিন্তু এতে হচ্ছে কি, রিয়াকশানসটা আমি অল্প একটুখানি বলে দেবো, বাকি বেশি কিছু জানার দরকার নেই। রিয়াকশানসটা ভালো করে দেখে নাও। Na2B4O7 আলটিমেটলি আমি কী করছি, আমরা তো ফ্লেমে হিট করছি, তাহলে Na2B4O7 বা বোরাক্সকে যদি আমরা হিট করি, প্রথমে কি হয়ে যাবে, Na2B4O7 থাকলো, আর কি হবে, জলটা তো বেরিয়ে যাবে, কারণ হিট করা মানে কি জল থাকছে না, তাহলে শুধুমাত্র Na2B4O7 তৈরি হলো। এবারে আমরা তো হিটটা থামাচ্ছি না, আমরা কন্টিনিউয়াস হিট করছি, তাহলে Na2B4O7কে যদি আমরা ফার্দার হিট করি তাহলে কী হবে, 2NaBO2 প্লাস কী হবে B2O3, এবং এই যেটা তৈরি হলো এটাকেই আমরা বলছি বোরাক্স বিড, এটাকে আমরা বলছি এখন বোরাক্স বিড। NaBO2 বা সোডিয়াম বোরেট, মেটাবোরেট মোস্টলি, আর প্লাস B2O3 মানে বোরন ট্রাইঅক্সাইড, এটাকে বলছি কিন্তু আমরা বোরক্স বিড। এখন এটার নাম হয়ে গেল বোরক্স বিড। এবারে ভাবো আমরা একটা মেটালিক সল্ট তো ইউজ করছি, এখন এই যে মেটালিক সল্টটা ইউজ করছি এটা আইদার +2 অক্সিডেশন স্টেটে আছে, অর কি হতে পারে +3 অক্সিডেশন স্টেটে আছে। মোস্টলি এই ধরনের সল্ট আমরা ইউজ করি। যদি আমার +2 অক্সিডেশন স্টেটে থাকে তাহলে আলটিমেটলি তার যে অক্সাইডটা তৈরি করবে সেটা কি MO। যদি +3 অক্সিডেশন স্টেটে থাকে তার যে অক্সাইডটা তৈরি হবে সেটা হচ্ছে M2O3। এখন MO মানে এর এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি মনে করো CuO, অথবা মনে করো বলতে পারি MnO এগুলো। আবার M2O3 এক্সাম্পল হিসাবে মনে করো আমরা বলতে পারি যে ফর এক্সাম্পল ধরো Fe2O3 এটা হতে পারে যারা +3 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, অথবা মনে করো বলতে পারি যে যারা +3 মনে করো CO2O3 এটাও হতে পারে। তাই MO আর M2O3 এই দুটোই অক্সাইড ফর্ম হতে পারে ইন প্রেজেন্স অফ হিট। যদি MO ফর্ম হয় তাহলে MO অ্যাকচুয়ালি কী করবে, এই যে বোরাক্স বিডের B2O3 আছে তার সাথে রিয়াকশন করবে, এবং রিয়াকশন করে কী হবে MbO2 এটা তৈরি করবে। আর M2O3 যদি হয়ে থাকে তাহলে M2O3 3 মোলস অফ B2O3 এর সাথে রিয়াকশন করবে, এবং যেটা তৈরি করবে সেটা কি 2MbO2 এবং 2MbO2, এবং এই যে দুটো তৈরি হলো না এরাই অ্যাকচুয়ালি কালার শো করছে, আর কিন্তু কেউ কালার শো করছে না। তাহলে এবার একটু ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করো আমি ব্লু ভিট্রিয়ল নিলাম, যেটা সেটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল অনেকেই জানো, এর সংকেত হচ্ছে কি CuSO4.5H2O। এখন এই ব্লু ভিট্রিয়লকে যদি আমরা হিট করি তাহলে কি হবে, CuSO4 থাকবে আর আমার 5H2O বা 5 মোলস অফ যে ওয়াটার এটা বেরিয়ে গেল। এবারে CuSO4 তাকে যদি আমরা হিট করি তাহলে আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে যাবে, কিউপিক অক্সাইডে কনভার্ট হবে,
আমি যদি আমি 2 মোলস নিই তাহলে 2 মোলস হচ্ছে কিউপিক অক্সাইডে কনভার্ট হবে, 2 মোলস অফ SO2 বেরিয়ে যাবে এবং ওখান থেকে O2ও বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি যেটা তৈরি হয়ে গেলো দ্যাট ইজ মেটাল অক্সাইড। এবার এইটা নিয়েই কাজ, কারণ আমরা ওটাই বললাম যে কোনো মেটাল সল্টকে আমরা যদি হিট করি আলটিমেটলি কিন্তু সে কোনো না কোনো একটা অক্সাইড দেবেই, সেটা আইদার MO হতে পারে অথবা M2O3। MO কখন হবে? যাদের অক্সিডেশন স্টেট +2 তারা ফর্ম করবে MO, যাদের অক্সিডেশন স্টেট +3 তারা ফর্ম করবে M2O3। তাহলে এখান থেকে যেটা তো পেলাম আমরা CuO, তাহলে CuO B2O3 এর সাথে যদি রিয়াকশন করে অ্যাজ পার দিস মেকানিজম আমরা দেখিয়েছি যে MO যদি B2O3 এর সাথে রিয়াকশন করে MbO2 হবে, আর M2O3 যদি হয় তাহলে সে 3 মোলস অফ B2O3 এর সাথে রিয়াকশন করলে 2MbO2 করবে। তাহলে CuO প্লাস B2O3 সে কী করবে? আলটিমেটলি দেবে CuBO2। এটার নাম কি? এটার নাম হয়ে যাবে কিউপ্রিক মেটাবোরেট, কিউপ্রিক মেটাবোরেট। এবং এর যে কালার সেটা কি? সেটা হচ্ছে ব্লু কালার শো করছে। আর এর মাধ্যমে কিন্তু আমরা বলতে পারছি যে অ্যাকচুয়ালি যে স্যাম্পলটা আমরা ইউজ করেছি তার মানে তার মধ্যে অ্যাকচুয়ালি কপার ছিল। আর সিমিলারলি তোমরা তাহলে এখন যেটা ট্রাই করবে সেটা হচ্ছে আয়রন 3+, ক্রোমিয়াম 3+, নিকেল 2+, ম্যাঙ্গানিজ 2+, এরা অ্যাকচুয়ালি বা এদের অ্যাকচুয়ালি বোরাক্স বিট টেস্টটা কীরকম হবে, এদের বোরাক্স বিট টেস্টটা কীরকম হবে বা বোরাক্সের সাথে অ্যাকচুয়ালি এরা কীরকম রিয়াকশান করবে সেইটা এখন তোমরা বার করবে। আচ্ছা, এবারে ছোট্ট করে একদম লাস্টের দিকে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে মনে করো এই BOH3 এটাকে আমরা কি বলেছি? এটাকে আমরা বলছি উইক অ্যাসিড, কিন্তু ইন প্রেজেন্স অফ সিস ডাইঅল, অথবা অনেক সময় বলা হয় যে ইন প্রেজেন্স অফ সিস ডাইঅল, অথবা আমরা বলি অনেক সময় যে গ্লিসারল এর অ্যাসিডিটি কি হয়? অ্যাসিডিটি এটা দুম করে বেড়ে যায়। এর কারণটা কি? এর কারণ হিসেবে আমরা একটা জিনিস বলছি যে মনে করো BOH3 এ অ্যাকচুয়ালি যদি অ্যাসিডিটি এর দেখাতে হয় তাহলে ইন প্রেজেন্স অফ H2O কি হবে? BOH4- এরকম একটা ফর্ম করবে এবং তার সাথে কি হবে? H2O+ বেরিয়ে গেল, এবং এই কারণেই তো অ্যাসিডিক হচ্ছে, কারণ ইন প্রেজেন্স অফ ওয়াটার ও H+ রিমুভ করছে, অ্যাসিড হচ্ছে। এবং সিস ডাইঅলের প্রেজেন্সে কি হচ্ছে সেটা ভালো করে ভাবো। যদি আমি সিস ডাইঅল বলি, সিস মানে কি? একই দিকে দুটো ওয়েজ আছে, তাহলে এ তো এরকম ছিল। তাহলে সিস ডাইঅলের সময় কি হচ্ছে? এইরকম একটা প্যাটার্ন। সিস মানে কি? ওয়েজগুলো একই দিকে, বা গ্লিসারলও এরকম হবে। তাতে কি হবে? এইরকম যদি হয় আলটিমেটলি দেখো এখান থেকে কি হবে? H2O বেরোলো, এখান থেকে কি হলো? H2O বেরোলো। আমি আবার এদিকেও এটা রাখতে পারি OH আর OH, তাহলে এখান থেকেও আবার H2O বেরোলো, আবার এখান থেকেও H2O বেরোলো। তাহলে আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা কীরকম দেখো? সেটা তৈরি হচ্ছে B-OO এবং এই রকম। এবং এটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্টেবল কমপ্লেক্স ফরমেশন। তাহলে আলটিমেটলি কী হলো? এর যে কনজুগেট বেসটা সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে একটা খুব ভালো কমপ্লেক্স ফর্ম করে খুব ভালো স্টেবিলিটি পাচ্ছে। আর এই কারণেই ইন প্রেজেন্স অফ এই যেই বলো সিস ডাইঅল বলো অথবা আমরা বলছি মনে করো গ্লিসারল বলছি, তাহলে ইন প্রেজেন্স অফ সিস ডাইঅল অথবা গ্লিসারল কি হচ্ছে? কনজুগেট বেসটা স্টেবিলিটি পাচ্ছে। কনজুগেট বেসটা স্টেবিলিটি পাওয়ার জন্যই অ্যাকচুয়ালি তার মানে আমার অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। এই কারণেই সিস ডাইঅল অথবা মনে করো গ্লিসারলের প্রেজেন্সে কি হচ্ছে? বোরিক অ্যাসিডের অ্যাসিডিটিটা বাড়ছে, কারণ বোরিক অ্যাসিডটার বা বলতে পারো যে বোরিক অ্যাসিডের করসপন্ডিং যে কনজুগেট বেসটা আফটার রিলিজিং অফ H+ সেটা কিনা অ্যাকচুয়ালি সিস ডাইঅল বা গ্লিসারলের সাথে রিয়াকশন করে একটা কমপ্লেক্স ফর্ম করছে। এই কমপ্লেক্স যেটা তৈরি করছে সেটা হচ্ছে হাইলি স্টেবল, আর এর জন্যই অ্যাকচুয়ালি বোরিক অ্যাসিডের অ্যাসিডিটি বাড়ছে। আচ্ছা, এটা যেহেতু বলছিলাম এর সাথে আর একটা অ্যাডিশনালি একটু পড়ে নিই, যে মনে করো এই যে বোরাক্স বলেছিলাম Na2B4O7 এর রাসায়নিক ধর্মটা একটুখানি বলে দিই, যে Na2B4O7.10H2 এটাই তো আমরা পড়েছিলাম যে এটা হচ্ছে বোরাক্সের নর্মাল সংকেত। তাই Na2B4O7 এটার যে জলীয় দ্রবণটা সেটা কীরকম হবে? তাই Na2B4O7 যদি আমরা জলে দ্রবীভূত করাই তাহলে আলটিমেটলি যেটা তৈরি করবে দ্যাট উইল বি 4H3BO3 প্লাস 2NaOH, এটা তৈরি করবে, ঠিক আছে? আর এইখানে আলটিমেটলি জিনিসটা কী হচ্ছে দেখো, H3BO3 তৈরি করছে আবার NaOH তৈরি করছে। এখন H3BO3 কি? এটা তো উইক অ্যাসিড, আর এটা কি? এটা হচ্ছে আমার স্ট্রং বেস। আলটিমেটলি দেখো দুটোই কিন্তু তৈরি করেছে, একটা অ্যাসিড তৈরি করেছে আর একটা বেস তৈরি করেছে, কিন্তু বেসটা হচ্ছে স্ট্রং আর অ্যাসিডটা কি? উইক।
তাহলে এর যে অ্যাকোয়াস সলিউশনটা হবে, এর যে অ্যাকোয়াস সলিউশন সেটা কি হবে, সেটা অ্যাসিডিক না বেসিক? এটা কিন্তু হয়ে যাবে বেসিক। কেন? কারণ এখানে দেখো, এখানে বেসটা স্ট্রং, অ্যাসিডটা কিন্তু উইক, তাই অ্যাকোয়াস সলিউশন অফ Na2B4O7 এটা বলতে পারো যে আলটিমেটলি এটা কি হয়ে যাবে তাহলে, বেসিক ইন নেচার হবে, এটা কিন্তু অ্যাসিডিক হবে না। তো এতটা হলেও এবার আমি একটা জাস্ট হোমওয়ার্ক দিচ্ছি, একটা করে নেবে তোমরা। সেটা হচ্ছে বোরিক অ্যাসিড যদি আমরা পটাশিয়াম বাইফ্লুওরাইডের সাথে রিয়াকশান করাই, বোরিক অ্যাসিড আর পটাশিয়াম বাইফ্লুওরাইডের যদি রিয়াকশান করাই, তাহলে অ্যাকচুয়ালি কী তৈরি করবে এবং কেন, রিজনটাও তোমরা দেখবে। বোরিক অ্যাসিড আর পটাশিয়াম বাইফ্লুওরাইড রিয়াকশানে কী তৈরি করবে এবং কেন। তাহলে এই ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই।